মেয়েটি গোসল সেরে বেরোতেই হঠাৎ ঘরে এক অচেনা লোককে দাঁড়িয়ে থাকতে দেখল। মোটামতো লোকটি অদ্ভুতভাবে তাকে বোন বলে ডাকছিল। এটা দেখেই পুলিশকে কল করতে নিশা দ্রুত ফোন বের করল। তখনই কাজের মেয়ে কমলা ছুটে এসে তাকে থামিয়ে বলল ও তার ছেলে রাজু রান্নাঘরের পাইপটা বেশ কিছুদিন ধরে লিক করছিল, তাই ওটা ঠিক করতেই তাকে ডাকা হয়েছে। নিশা দেখল রাজুর হাতে সত্যি একটা টুল বক্স আছে। তবুও সে কমলাকে বুঝিয়ে বলল এরপর কাউকে বাসায় আনার আগে যেন জানিয়ে দেয়। সে রাজুকে কাজ শেষ করেই চলে যেতে বলল, কিন্তু কমলা হঠাৎ আবেগপ্রবণ হয়ে পড়ল। সে জানালো তার ছেলে 40 কিলোমিটার দূরের গ্রাম থেকে স্কুটি চালিয়ে এসেছে, এত রাতে ফেরাটা নিরাপদ হবে না। সে হাত জোড় করে অনুরোধ করল এক রাতের জন্য তাকে যেন সোফায় থাকতে দেওয়া হয়, সকাল হলেই সে চলে যাবে। নিশা ভাবল কমলা 3 বছর ধরে বিশ্বস্ততার সাথে তার খেয়াল রাখছে, আর তার ছেলেও তো সাহায্য করতেই এসেছে। এত অন্ধকার রাতে তাকে বাইরে পাঠানোটাও ঠিক হবে না, তাই সে তাকে থাকার অনুমতি দিয়ে দিল। তবে সে কড়াভাবে সাবধান করে দিল ঘরে যেন এদিক ওদিক না ঘোরে, আর সকাল হলেই চলে যায়। এই কথা বলেই সে নিজের বেডরুমে চলে গেল। সে ঘুণাক্ষরেও টের পায়নি তার এই ভালো মানুষই জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন হতে চলেছে। রাতে নিশা যখন ঘুমোচ্ছিল তখন কমলা আর রাজু ফিসফিস করে কিসের যেন ফোন দিয়ে আটতে লাগলো। কিছুক্ষণ পর নিশার ঘুম ভাঙলে তার মনে হলো ওরা দুজন কোনো ঘর আর বাচ্চার ব্যাপারে কথা বলছে। সে জিজ্ঞেস করতেই কমলা চট করে মিথ্যা বলল বিয়ে হচ্ছে না বলে সে নাকি ছেলেকে বকছিল। সে হেসেই বলল ছেলে যেন তাড়াতাড়ি বিয়ে করে তাকে একটা নাদুস নুদুস নাতি এনে দেয়, তারপর শহরে একটা বড় বাড়িও কিনে নেবে। নিশার মনে হলো হয়তো সে নিজেই ভুল শুনেছে। তখনই কমলা হঠাৎ জিজ্ঞেস করে বসলো এত বছর ধরে একা থাকা নিশার তার ছেলেকে কেমন লাগে। এই কথা শুনে নিশা ঘাবড়ে গিয়ে জানালো সে এখন বিয়ে বা সম্পর্কের কথা একদমই ভাবছে না। কমলা একটা অস্বস্তিকর হাসি দিয়ে সেখান থেকে চলে গেল। সকালে উঠে নিশা দেখল রাজু এখনো ঘরেই আছে আর আয়েশ করে তার প্রিয় কাপে চা খাচ্ছে। নিশা রেগে বলল তুমি আমার কাপ কেন ব্যবহার করলে। রাজু খুব স্বাভাবিকভাবেই জবাব দিল সে না দেখেই তুলে নিয়েছে, কার কাপ সে জানতো না। নিশা বিরক্ত হয়ে জানতে চাইল সে এখনো যায়নি কেন। তখন কমলা আবার একটা অজুহাত নিয়ে হাজির হলো। সে বলল রাজুর স্কুটি নষ্ট হয়ে গেছে, তাই তাকে আরো একদিন থাকতে হবে। নিশা না করতে যাবে তখনই কমলা আবার আবেগের ফাঁদ পাতল। সে বলল 3 বছর ধরে সে এই বাড়িটাকে নিজের ভেবেই কাজ করছে। নিশা বুঝলো এদের হাত থেকে এখন নিস্তার পাওয়া মুশকিল, তাই সে শুধু এটুকু বলল কেউ যেন তার বেডরুমে না ঢোকে আর তার ব্যক্তিগত জিনিসে হাত না দেয়। সন্ধ্যায় অফিস থেকে ফিরে নিশা দেখল পুরো বাড়ি অদ্ভুত নিস্তব্ধ। তার মনে হলো রাজু হয়তো অবশেষে চলে গেছে, কিন্তু নিজের রুমে ঢুকতেই তার রক্ত টকবক করে ফুটতে লাগলো। রাজু তার রুমের ভেতরে ঢুকে তার জিনিসপত্র ঘাটছিল। নিশা চিৎকার করে উঠল কে বলেছে তোমাকে আমার রুমে আসতে। রাজু সাথে সাথে অজুহাত দিল তার মায়ের শরীরটা ভালো নেই, তাই সেই রুমটা পরিষ্কার করতে এসেছিল। নিশা আর কথা বাড়ালো না, কারণ সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল কাল যাই হোক না কেন দুজনকেই বাড়ি থেকে বের করে দেবে। কিন্তু রাতে গোসল করতে যাওয়ার সময় সে খেয়াল করলো তার কিছু ব্যক্তিগত কাপড় গায়ে। তখনই তার মনে পড়ল রাজু তার রুমে ঢুকেছিল। রাগে গজগজ করতে করতে সে সোজা নিচে গিয়ে রাজুকে জেরা করতে শুরু করলো। কমলার সাথে সাথেই তার ছেলের পক্ষ নিতে শুরু করলো। সে বলল রাজু ছোটবেলা থেকেই খুব সহজ সরল, সে কখনো চুরির মতো কাজ করতে পারে না। নিশার কাছে কোনো প্রমাণও ছিল না, তাই সে আর কিছু বলতে পারল না। কিন্তু তখনই রাজুর ব্যাগের দিকে তার চোখ পড়ল, যেখান থেকে মেয়েদের একটা কাপড়ের কোনা উঁকি দিচ্ছিল। নিশার সাথে সাথে ব্যাগটা খুলে ফেলল। ভেতরে সত্যিই মেয়েদের একটা কাপড় ছিল, তবে সেটা তার নয়। রাজু তড়িঘড়ি করে বোঝালো কাপড়টা সে তার মা কমলার জন্য উপহার হিসাবে কিনেছে। সে মাকে চমকে দিতে চেয়েছিল, কিন্তু এখন সবটাই ভুল বোঝা হলো। নিশার মনে হলো হয়তো সে একটু বেশি প্রতিক্রিয়া দেখিয়ে ফেলেছে। সে দুজনের কাছেই ক্ষমা চাইল। পরের দিন কমলা আর রাজু বাড়ির বাইরে গেলে সে চুপিসারে বসার ঘরে একটা গোপন ক্যামেরা লাগিয়ে দিল, আর তারপর সেটাই ঘটল যার ভয়ে সে পাচ্ছিল। রাতে কমলা এক গ্লাস গরম দুধ নিয়ে এসে বলল এটা খেলে ঘুম ভালো হবে। দুধে চুমুক দিতেই কয়েক সেকেন্ডের মধ্যে তার চোখ ভারী হয়ে এলো আর সে অজ্ঞান হয়ে পড়ল। কমলা তাকে নেড়েচেড়ে দেখল, কোনো সাড়া না পেয়ে সে সাথে সাথে রাজুকে ডাক দিল আর বলল তাড়াতাড়ি একে ওপরের বেডরুমে নিয়ে চল।